সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় প্যাটার্ন পর্ব 3 এর পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে তোমরা মৌলিক সংখ্যা কি ব্যাখ্যা করতে পারবে, ইরাটোস্থেনিসের ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে, যৌগিক সংখ্যা কি বলতে পারবে, জ্যামিতিক প্যাটার্ন এবং তার বীজগণিতীয় রাশি নির্ণয় করতে পারবে, বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবে। চলো আমরা পাঠে প্রবেশ করি। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা যা একের চেয়ে বড়। এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এককে আমি 1 × 1 × 1 অনেকবার লিখতে পারি। হ্যাঁ, এছাড়া সেই সংখ্যাটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এককে কেবলমাত্র 1 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমরা মৌলিক সংখ্যা শুরু করতেই এককে আমরা মৌলিক সংখ্যা বলবো না। আবার এক কিন্তু আবার কৃত্রিম সংখ্যাও না বা যৌগিক সংখ্যা না, কম্পোজিট নাম্বার। এক এবং ওই সংখ্যাটি ছাড়া কমপক্ষে একটি উৎপাদক আছে, যার কমপক্ষে একটি উৎপাদক আছে। যেমন আমরা যদি 4 এর হিসাব করি, 4 সমান পাই 1 গুণ 4 সমান লিখতে পারি আমরা 1 গুণ 2 গুণ 2। তাহলে 4কে 1 দ্বারা ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, আবার 4 দিয়েও ভাগ যায়। তাহলে এখানে একটা অতিরিক্ত একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে, সেই জন্য 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 2কে কেবলমাত্র 1 এবং 2 দ্বারা বিভাজ্য। 3 1 এবং 3 দ্বারা বিভাজ্য, সেজন্য 2 এবং 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। এখন আমরা এককে মৌলিক সংখ্যা ধরবো না কেন? কারণ এককে যদি আমরা মৌলিক সংখ্যা ধরি, দেখা যাবে যে এই এককে আমরা অসংখ্যবার একের গুণফল আকারে লিখতে পারি। আর যদি আমি 7 লিখি, 1 গুণ 7 না লিখে তাকে আমি 1 গুণ 1 গুণ এরকম অনেকবার গুণ লিখে 1 তারপর 7 লিখতে পারি। তাহলে আমরা তখন মৌলিক উৎপাদক পেতে আমাদের সমস্যা হয়ে যাবে এবং অনেকগুলো স্বতঃসিদ্ধ প্রমাণ করতে পারবো না। সেজন্য আমরা এককে ধরবো, মৌলিকও না যৌগিকও না। সেজন্য আমি এখানে এককে গোল করে রেখে দিলাম, এক মৌলিকও না যৌগিকও না। তাহলে আমাদের প্রথম মৌলিক সংখ্যা পাচ্ছি 2, এবং এই 2 এর লাইনে এ বরাবর যেগুলো আছে সে সব সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, কারণ জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। সেজন্য 12, 22, 32, 42 এই সংখ্যাগুলো সব হচ্ছে যৌগিক সংখ্যা। 2 বাদে অন্য সব জোড় সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। সেজন্য আমরা সব জোড় সংখ্যাগুলোকে 2 ছাড়া অন্যগুলোকে সব বাদ দিয়ে দিলাম। সব জোড়ের কলামগুলো আমরা বাদ দিচ্ছি। ঠিক জোড়ের কলামগুলো বাদ যাওয়ার পর আমরা খুঁজব আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো? তাহলে আমরা জানি 9 3 দ্বারা বিভাজ্য, যেহেতু এটা 3 এর গুণিতক। ঠিক এরপরে 3 দ্বারা বিভাজ্য 3 এর গুণিতক হচ্ছে 3 এর নামতা যদি বলতে থাকি, 3 4 12 জোড় সংখ্যা, 3 5 15 15 3 এর গুণিতক, 3 6 18 জোড় সংখ্যা, আর তারপরে 3 7 21 3 এর গুণিতকগুলো, তারপরে 3 8 24 জোড় সংখ্যা, 3 9 27 3 এর নামতা বলে বলে আমি এগাচ্ছি। তারপর 3 10 30 জোড় সংখ্যা, 3 11 33 বিজোড় সংখ্যা, 3 12 36 জোড় সংখ্যা, 3 13 39 কাটা যাচ্ছে, 3 14 42 জোড় সংখ্যা, 3 15 45, তারপরে
3 16 48 জোড় সংখ্যা 3 17 51, 3 18 54, 3 19 57, 3 20 60, 3 21 63, 3 22 জোড় সংখ্যা হবে 3 23 হচ্ছে 69, 3 24 জোড় সংখ্যা হবে যেহেতু 24 জোড়, 3 25 75, 3 গড় পর হবে 75 এর পরে 76 77 78, এটা 3 এর গুণিতক, 1 2 3 3 এর গুণিতক, 3 গড় বাদ দিলে হবে 1 2 3 8 4 12, তাহলে 1 2 3 এটা 3 দিয়ে যাবে, 3 2 6, 1 2 3 1 2 3 3 নম্বরটা 1 2 3 3 নম্বরটা 1 2 3 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ প্রথম থেকে তৃতীয়টা 1 2 3টা 3 এর গুণিতক, 1 2 3 3 এর গুণিতক, এভাবে আমি ঘর গুণে গুণেও 3 এর গুণিতক বের করতে পারি। তাহলে 3 এর গুণিতকের পরে আসছে 5। আমরা জানি 5 এর নামতা বললে প্রথমে 5 একে 5, 5 2 10, 5 এবং 0 যাদের আছে সেগুলো সব এককের স্থানে, তারা সব 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই 5 এর এই কলামটা সব বাদ যাবে, এটা হচ্ছে 5 এর গুণিতক। একইভাবে এই 5 এর গুণিতকের আর কোনো কলাম আছে কিনা আমাদের, এখানে 5 আর 0টা হচ্ছে 5 এর গুণিতকের কলাম। তাহলে আমরা প্রথম মৌলিক সংখ্যা পেলাম যে 5, এটা মৌলিক সংখ্যা হবে, 5 আমাদের মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এরপরে পাচ্ছি আমরা 5 মৌলিক সংখ্যা, 5 কাটা যাবে না, 5 এর গুণিতকগুলো বাদ যাবে। 5 এর পরে পাচ্ছি 7, 7 এর পরে 11, 11 এর পরে 13, 13 এর পরে 17, 17 এর পরে 19, 19 এর পরে 23, 23 এর পরে 29, 31, 37, এরপরে 41, 43, 47, 49, এটা 7 দিয়ে যাবে, 7 এর গুণিতক, 7 7 49, 7 এটা কাটা যাবে। তাহলে আমরা এই 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা পাচ্ছি, এই 47 পর্যন্ত, মানে এর মধ্যে তো 50 এর মধ্যে 47 পর্যন্ত মোট 14টা, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা পাচ্ছি 14টা। এবার এরপর থেকে 53, 59, 61, 67 এগুলো মৌলিক সংখ্যা, 71, 73 মৌলিক সংখ্যা, 77কে 7 দিয়ে ভাগ যাবে, আমরা 7 এর গুণিতক হিসাব করি নাই, 7 11 77, এরপরে হচ্ছে 79, এরপরে 83 মৌলিক সংখ্যা, 89 মৌলিক সংখ্যা, 91, 7 এর নামতা দিয়ে কাটা যাবে, 7 13 91, তারপরে পাচ্ছি 97। তাহলে এরপরে 50 এর পর থেকে 100 এর মধ্যে পাচ্ছি 10টা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 24টা। এভাবে আমরা ইরাটোস্থেনিসের ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। এবার আমরা যে জ্যামিতিক প্যাটার্নের সংজ্ঞাটা হচ্ছে, জ্যামিতিক চিত্রগুলো যে নমুনা তৈরি করে তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে। আমরা এখানে কিছু নমুনা পাচ্ছি, এগুলো দেয়াশালের কাঠি বা শুধু বিচ্ছিন্ন কাঠি হিসাবে। এখানে আমরা একটা পঞ্চভুজ তৈরি করেছি যার 5টা বাহু, পঞ্চভুজের 5টা বাহু, তারপরে এই পঞ্চভুজের পাশে আরেকটা পঞ্চভুজ দিলাম, 5-এর সাথে আর 4 যোগ হয়েছে 9টা, এরপরে এর সাথে আরো 5টা যোগ হয়েছে, 9-এর সাথে 5 যোগ করলে কত হয়, 9, 5-এর সাথে 4 যোগ করলে 4টা বেড়েছে, 1 2 3 4 13, 9-এর সাথে 4 যোগ করলে 13, এভাবে বাড়ছে। এগুলো হচ্ছে আমাদের জ্যামিতিক প্যাটার্ন। এখন এই জ্যামিতিক প্যাটার্নের আমরা বীজগণিতিক রাশি কিভাবে নির্ণয় করব সেটা জানব। দেখো, আমরা যে প্রথম পদ যেটা বলবো, প্রথম যে চিত্রটা সেটাকে আমরা বলবো প্রথম পদ। যদি আমরা তাকে একটা অনুক্রম চিন্তা করি তখন সেটা হবে প্রথম পদ। হ্যাঁ, অনুক্রমের প্রথম পদ, দ্বিতীয় পদ, এভাবে আমরা পদগুলো ধরতে পারি। তাহলে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে, প্রথম চিত্রে কাঠির সংখ্যা, আমরা এটাকে যদি 1 নম্বর বলি, এই 1 নম্বর প্রথম চিত্রে কাঠির সংখ্যা পাচ্ছি আমরা 5। হ্যাঁ, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 9।
তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে আমাদের 13। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি চিত্রে 4 করে বাড়ছে। কত করে বাড়ছে? 9 থেকে 5 বিয়োগ করলে 4। আমি যদি এভাবে লিখি 5 9 13, 9 থেকে 5 এ গেলে 4 বাড়ে, এখানে 4 করে বাড়ছে। সেজন্য আমাদের যে বীজগণিতীয় রাশিটা হবে সেই রাশিতে একটা 4 ক আসবে, 4 ক। আমি যখন ক সমান 1 চিন্তা করব, ক সমান 1 হলে 4 ক সমান 4 ক এর মান কত হয়? 4 গুণ 1, 4 গুণ 1। কিন্তু আমার এখানে কাঠির সংখ্যা আছে 5টা, আমি তার সাথে যদি যোগ 1 দিই তাহলে 4 এর একে 5 হয়। আবার যদি ক সমান 2 হয়, আমরা 4 গুণ 2 যোগ 1, 4 দুগুণে 8, 8 এর একে 9, 9 হয়ে যাচ্ছে। আমার এখানে 5 মিলেছে, এখানে 9 মিলেছে, তাহলে দ্বিতীয় চিত্রটা মিলেছে। সেজন্য এই বীজগণিতীয় রাশি হবে, আমি লিখতে পারি বীজগণিতীয়, তদ্রূপভাবে ক চিত্রে লিখতে পারি অনুরূপভাবে ক চিত্রে কাঠির সংখ্যা, ক চিত্রে কাঠির সংখ্যা পাচ্ছি আমরা কত? 4 ক যোগ, এখানে 1 2 দিয়ে গুণ হচ্ছে 4 ক যোগ 1। হ্যাঁ, সুতরাং বীজগণিতীয় রাশি হবে, এটা আমরা বোঝার জন্য, এই অংশটা আমরা বোঝার জন্য হিসাব করেছি বীজগণিতীয় রাশি। অঙ্কের মাঝে এই অংশটা আনা যায় হচ্ছে 4 ক যোগ 1। দেখো আমরা মুখ্য বিভাগকে কিভাবে হিসাব করি। 9 থেকে 5 বিয়োগ করলে 4, প্রথমটাতে যেহেতু 5টা সেজন্য 4 গুণ 1 যোগ, আমরা এটাকে লিখব 4 যোগ 1 সমান 4 গুণ 1 যোগ 1। ঠিক একইভাবে এটাকে লিখব 8 যোগ 1, তাহলে 4 গুণ 2 যোগ 1। এটাকে লিখব 12 যোগ 1 সমান 4 গুণ 3 যোগ 1। তাহলে ক চিত্রে হলে এটা তৃতীয় চিত্রে এখানে 3, দ্বিতীয় চিত্রে 2, ক চিত্রে হলে এখানে 4 গুণ ক হবে। 4 গুণ ক কে আমরা 4 ক লিখতে পারি। তাহলে বীজগণিত রাশি 4 ক যোগ 1। এটা আসলে আমরা এইভাবে ডিফারেন্সটা বের করে, পরপর পদ দুটির পার্থক্য বের করে, প্রথমটাতে যতটুকু বেশি আছে বা কম আছে সেটা যোগ করে বা বিয়োগ করে দিলেই বীজগণিত রাশিটা পেয়ে যায়। এটা হলো আমাদের প্রথম চিত্রে। এবার দ্বিতীয় চিত্রে দেখো, এটাকে আমরা যদি চিত্র 2 বলি, এই 2 চিত্রে আমরা কাঠির সংখ্যা প্রথমে পাচ্ছি 5টা, 5 ঠিক আছে, এগুলো আমরা মুছে দিব। তারপরে এর পরটাতে পাচ্ছি আমরা 8টা, এর পরটাতে পাচ্ছি 11টা, আমরা 11 দিলাম এখানে। তাহলে আমাদের যে তথ্যগুলা, সেই তথ্যগুলোকে আমরা এখানে একটু সারিবদ্ধ করি, যে 5 8 11, এই যে ডিফারেন্স বের করলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, আমরা ডিফারেন্স পাচ্ছি 3। তাহলে 3 করে বাড়ছে, সেজন্য আমার বীজগণিতের রাশিতে আসবে 3 ক। তাহলে প্রথমটাতে দেখা যাচ্ছে কয়েক জায়গায় যদি আমি 1 বসাই, 3 গুণ 1 হয়, তাহলে আমার কাছে আছে কাঠি এখানে 5টা, আমি যদি 5 পেতে হয় তাহলে যোগ 2 দিতে হবে, এই কারণে যোগ 2 দিতে হবে। তাহলে আমার বীজগণিতীয় রাশিটা হচ্ছে 3 ক যোগ 2। তাহলে আমি ক চিত্রে কাঠির সংখ্যা পাবো 3 ক যোগ 2। এই 3 ক যোগ 2 হবে আমার বীজগণিতীয় রাশি। আমি 3 ক যোগ 2 ফরমে এই সংখ্যাগুলোকে ভাঙাবো, এই জন্য 3 যোগ 2 লিখব। তাহলে 3 গুণ 1 যোগ 2, তাহলে এখানে যোগ 2 হলে 6 হবে। তাহলে 3 গুণ 2 যোগ 2, এখানে আমাকে 2 রাখতে হবে, 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়ে যাবে। তাহলে 3 গুণ 3 যোগ 2, তাহলে এতে আমরা এই বীজগণিতীয় রাশি 2 এর জন্য পেয়ে গেলাম, 2 নম্বরের জন্য। একইভাবে আমরা যদি 3 নম্বর চিত্রে আসি, দেখি 3 6 9 এরকম করে বাড়ছে। তাহলে আমরা 3 নম্বরের জন্য হিসাবটা একটু করি, দেখা যাচ্ছে যে এখানে 3 6 9 করে বাড়ছে। তাহলে প্রথমটাতে 3, পরটাতে 6, পরটাতে 9।
তাহলে বাড়ছে কত করে? 3 করে বাড়ছে। আমি যদি এটাকে 3 ক লিখি, কয়ের জায়গায় যদি 1 হয় তাহলে 3 ক এর মান হয়ে যায় 3 ক এর মান হয়ে যায় 3। তাহলে প্রথমটা মিলে গেল, প্রথমটা মিলে গেছে। তাহলে কয়ের জায়গায় 2 হলে তাহলে 3 2 গুণ 6 হয়ে যায়। কয়ের জায়গায় 2 হলে তাহলে মিলে যাচ্ছে। তাহলে সরাসরি আমরা বলবো এটা বীজগণিতের রাশি হবে 3 ক। তাহলে আমার যে কাঠের সংখ্যাগুলো সেখানে এখানে লিখি 3 6 9। তাহলে 3 কে আমরা 3 গুণ 1 লিখব, 6 কে লিখব 3 গুণন 2, আর 9 কে লিখব 3 গুণন 3। তাহলে আমার বীজগণিত রাশি 3 নম্বরটা হয়ে গেল। এবার 4 নম্বরে যদি আমরা আসি, দেখা যাচ্ছে 6 11 16। 11 থেকে 6 বিয়োগ করলে হয় 5, 5 করে বাড়ছে। তাহলে এটা 5 হবে। প্রথমটা পেতে হলে কয়ের জায়গায় 1 বসালে 5 হয়, আমি 6 পেতে হলে যোগ 1 লিখতে হবে। এরপরে চিত্রে আছে 3 যোগ 5 7। দেখি আমরা 5 থেকে 3 বিয়োগ করলে 2, প্রতি পদে 2 করে বাড়ে, সেজন্য 2 ক। কয়ের জায়গায় 1 বসালে 2 হয়, যোগ 1 দিলে তখন 3 পেয়ে যায়। তারপর 6 11 16, 5 করে বাড়ছে। আমরা কয়ের জায়গায় 1 বসালে 5 যোগ 1 সমান 6 হয়, কয়ের জায়গায় 2 বসালে 5 গুণ 10 যোগ 1। এইভাবে আমরা এই জ্যামিতিক প্যাটার্ন, যেখানে একই অংশ পুনরাবৃত্তি হয়, বারবার আমরা একই অংশ দেখতে পাই, সেইগুলো, এই রেখাগুলো কিন্তু বিচ্ছিন্ন। আমরা এগুলো একসাথে রাখবো না, আলাদা আলাদা করে দিব। অনেক সময় বইয়ের চিত্রে একসাথে জুড়ে দিয়েছে, কিন্তু এগুলো আলাদা আলাদা কাঠি হিসাবে আমাদের হিসাব করতে হবে। তখন আমরা তার বীজগাণিতিক রাশিটা নির্ণয় করতে পারি জ্যামিতিক প্যাটার্নের, এবং সেখানে কাঠির সংখ্যা বের করতে পারি, কাঠির সত্যতা যাচাই করতে পারি, এবং মোট কাঠি কয়টা লাগবে, কতটা চিত্র, তাদের সমষ্টিও নির্ণয় করতে পারি। এখন আমরা বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করব। বিজোড় সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যা 1 দ্বারা, যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 3, এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 5, এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 7। 1 3 5 7 এগুলো সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আমরা এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। 1 এর যোগফল তো শুধু একটা অঙ্ক, সেই জন্য এর যোগফলকে আমি 1ই লিখব। কিন্তু এখানে 1 আর 3 এর যোগফল পাচ্ছি 4। 1 আর 3 এর মধ্যে এখানে দুটো অঙ্ক, সেই জন্য এটাকে 2 স্কোয়ার লিখতে পারি, কারণ এখানে সংখ্যা দুটি আর এটার বেলায় সংখ্যা একটা, সেই জন্য এটাকে 1 স্কোয়ার লিখতে পারি। 1 3 যোগ 5 যোগ করলে হয় 9। 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 এর উপর বর্গ। এখানে তিনটা অঙ্ক, 3 এর উপর বর্গ। 1 3 5 7, 3 একে 4, 5 4 9, 9 7 16। তাহলে এটা 4 স্কোয়ার। মানে আমরা বলতে পারি যে এখানে 4টি অঙ্ক বলে এই 4টি ক্রমিক 1 থেকে শুরু করে ক্রমিক বিজোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 4 এর উপর বর্গ। তাহলে আমরা যদি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বা প্রাকৃতিক বলা হয়, ন্যাচারাল বলা হয়, স্বাভাবিক বিজোড় সংখ্যা নিয়ে আমরা বিজোড় সংখ্যার সমষ্টি নিই, সমষ্টি হয়ে যাবে ক স্কোয়ার। মানে 4 স্কোয়ার থেকে আমরা ক স্কোয়ার পাচ্ছি। এবার আমরা এই বিজোড় সংখ্যার যে হিসাবটা, আমরা এটা একটু চিত্রে দেখব। দেখি যে চিত্রে আমরা প্রথমে এখানে একটা বৃত্ত এঁকেছি, একটা বৃত্ত, এরপরে 3টা বৃত্ত জুড়ে দিলে এই পুরা চিত্রটা হচ্ছে একটা বর্গ। এই বর্গের এই পাশে দুটা, এই পাশে দুটা, তাহলে এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আমরা লিখতে পারি বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি, বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্যের বর্গ। তাহলে এদিকে দুটা, এদিকে দুটা, তখন এটা 2 স্কোয়ার হয়ে যায়। এরপরে যখন আমি 5টা আরো যোগ করলাম, 1 2 3 4 5টা যোগ করলাম, তাহলে এটা আরেকটা বর্গ হলো, যার প্রত্যেক বাহুতে 3টা করে আছে। তাহলে এটা 3 স্কোয়ার। এখানে মোট 9টা আছে। 3 3 3, 3 এর নামটা 3 বার বললে 9টা হয়ে যায়।
ঠিক এরপরে এখানে যখন 7টা যোগ করব তখন এটা হয়ে যায় 4 স্কোয়ার, আমাদের এই 4 স্কোয়ারের সাথে মিলে যায় 16। এরপরে আবার যদি 9টা যোগ করি তখন এটা 5 স্কোয়ার। এইভাবে দেখা যাচ্ছে এখানে প্রতি ক্ষেত্রেই আমরা একটা করে বর্গ পেয়ে যাচ্ছি। এই বর্গ থেকে এই বিজোড় সংখ্যা ধারাকে আমরা টুয়াইস n মাইনাস 1 লিখতে পারি। তাহলে শেষ পদটা যদি টুয়াইস n মাইনাস 1 হয় তাহলে তার মান হবে n স্কোয়ার। বিজোড় সংখ্যাকে আমরা এই জ্যামিতিক প্যাটার্নে যে আমরা কতম পদ নির্ণয় করেছি সেভাবে নির্ণয় করতে পারি। 1 3 5, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এটার nতম পদ যদি বলি আমরা টুয়াইস n থেকে এটা 1 কম, nতম পদ হবে টুয়াইস n মাইনাস 1। আমি n এর জায়গায় যদি 1 বসাই সেটা 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আমরা মুখোমুখি সেটা nতম পদ বের করতে পারি বা কতম পদ বের করতে পারি। সেই হিসাবে আমরা এখানে nতম পদ লিখেছি টুয়াইস n মাইনাস 1। কতম পদ লিখলে 2 ক মাইনাস 1 লিখবো আমরা, আর তখন তার সংখ্যা হবে ক স্কোয়ার বা n স্কোয়ার। এই বর্গের মাধ্যমে আমরা বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। আমরা পরপর যতটা বিজোড় সংখ্যা নিব তখন একটা করে নতুন করে বর্গের বাহু বাড়ছে, নতুন বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। এটা হলো আমাদের প্রথম পদ্ধতি। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে চিত্রের মাধ্যমে কিভাবে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি। দেখো এখানে যে বর্গটা আঁকা হয়েছে এই বর্গটাতে মনে করো আমি প্রথমে বিজোড় সংখ্যা নিয়েছি 1, শুধু এই অংশটা দেখি, এই পার্টিশনটা নাই মনে করো, শুধু এই অংশটা দেখি। এই অংশ প্রথমে 1, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9, এই অংশে 9টা। ঠিক একইভাবে এই অংশেও 1 3 5 7 9টা নিয়েছি। প্রত্যেকটাতে এরকম আমি এই সিকোয়েন্সটা মেনটেন করেছি 1 3 5 7 9। হ্যাঁ, এরকম করে আমরা এবার 4বার নিয়েছি। 4বার নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এই যে বর্গের এইখান পর্যন্ত সংখ্যা হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9, তার সঙ্গে এখানে 1 যোগ হয়েছে 10। অর্থাৎ বর্গের প্রতি বাহুতে এরকম বৃত্ত হচ্ছে 10টা করে। তাহলে এর সংখ্যা হবে 10 গুণ 10 সমান 10 স্কোয়ার, অর্থাৎ 100টা। এখন এর মধ্যে যে হিসাবটা সেটা হলো 4 ভাগের 1 ভাগ, মোট ভাগের 4 ভাগের 1 ভাগ। এখন দেখো আমি যদি এই বাহু বরাবর যাই 1 3 এভাবে যেতে যেতে টুয়াইস n মাইনাস 1, এই টুয়াইস n মাইনাস 1 হচ্ছে আমি 1 3 5 7 9 পর্যন্ত গেছি। তাহলে সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে 5 যখন হয়ে গেল, এখানে 5 যখন হয়ে গেল, এই 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, 6-এর অর্ধেক হয় কত? 6-এর অর্ধেক হয় 5-এর 6-এর অর্ধেক হয় 3 হয়ে যায়। ঠিক একইভাবে আমরা 1 3 করে টুয়াইস n মাইনাস 1 নিলে তখন সেই বর্গের এই টুয়াইস n মাইনাস 1 নিলে তাহলে সেই বর্গের এই টুয়াইস n মাইনাস 1 এর সাথে প্লাস 1 যোগ করলে হয় টুয়াইস n, তখন এটা হয়ে যায় টুয়াইস n হোল স্কোয়ার। টুয়াইস n হোল স্কোয়ার। যেমন ধরো আমি এখানে 1 2 এখানে 9 পর্যন্ত, তার সঙ্গে 1 যোগ করলে 10, তাহলে এই 9 পর্যন্তটা হচ্ছে আমাদের টুয়াইস n মাইনাস 1, তার সঙ্গে 1 যোগ করলে টুয়াইস n মাইনাস 1, টুয়াইস n মাইনাস 1 প্লাস 1 সমান হচ্ছে টুয়াইস n। তাহলে এখানে প্রতিটি বাহু হচ্ছে টুয়াইস n। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে টুয়াইস n হোল স্কোয়ার। এখন আমি এরকম 4টা সিকোয়েন্সকে সাজিয়েছি, সেই জন্য একটার জন্য তার মান হবে 1/4 ইন্টু টুয়াইস n হোল স্কোয়ার সমান 1/4 ইন্টু 4n স্কোয়ার। 4 4 কাটা যাবে n স্কোয়ার, অর্থাৎ একটা সিকোয়েন্সের যোগফল হবে n স্কোয়ার। তাহলে এভাবে আমরা বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। এটা হচ্ছে চিত্রের মাধ্যমে। এই প্রথম এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে চিত্রের মাধ্যমে। এছাড়া তোমাদের বইতেও কিন্তু এই যে পদ্ধতিটা দিয়েছে এটা কিন্তু ফাইনালি এটাতে দাঁড়িয়েছে। বইতে যে চিত্রটা দিয়েছে সেই চিত্রটাতেও ফাইনালি এই জায়গায় দাঁড়িয়েছে। আমি এই চিত্রটা একটু বলি। বইতে যে চিত্রটা আছে, প্রথমে একটা
বর্গ, এই 1, তারপর 2, 3 দিয়ে এটাকে এই জায়গায় নিয়ে এসে একটা বর্গ তৈরি করেছে, তাহলে এই যে আমরা এই 4টা নিয়ে একটা বর্গ তৈরি করেছি, আবার 1, 2, 3, 4, 5 দিয়ে এই বর্গটাকে এখানে বসিয়ে দিয়ে এই জায়গায় আরেকবার বর্গ হয়ে গেল, সেই এই পরের বর্গটা। এভাবে আমরা নির্ণয় করতে পারি, যেটা তোমাদের বইয়ে সে ফাইনালি গিয়ে এই চিত্রটাতে চলে আসবে। এখন আমরা আজকের ক্লাসের উপর যা পড়েছি তার উপর একটা বাড়ির কাজ লিখব। তোমরা বাড়ির কাজটা এই আজকের ক্লাসের ধারণার উপর সমাধান করতে পারবে। আমরা এখন লিখছি বাড়ির কাজ। দেখো 1 রোমান 1 দিয়ে লিখছি আমরা 2, 3, 5, 7, এই সংখ্যাগুলো আমরা জানি সব মৌলিক সংখ্যা। 2 হচ্ছে m ক প্লাস n, একটি বীজগণিতীয় রাশি, যেখানে m ক n স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রশ্ন ক রোমান 1, সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? 1 নং, সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? কোন ধরনের সংখ্যা সংজ্ঞা দাও। কোন ধরনের সংখ্যা? কোন ধরনের সংখ্যা সংজ্ঞা দাও। খ কোন ধরনের সংখ্যা আমরা বলতে পারি, বুঝিয়ে লিখো। কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো, লিখতে আমরা ব্যাখ্যা করো। আচ্ছা, খ লেখো m সমান 3, n সমান 1 হলে প্যাটার্নটি 1 হলে প্যাটার্নটি নির্ণয় করে প্রথম 4টি পদের প্যাটার্নটি নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আঁকো। নাম্বার গ m সমান 3, n সমান 2 হলে তৃতীয় ও চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে সত্যতা যাচাই করো। এই হলো আমাদের বাড়ির কাজ। তোমরা আজকের ক্লাসের আলোকে এই অঙ্কগুলো সমাধান করবে। সবাইকে ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।